আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্যে। আরও ভালো অনুভূতির জন্যে হেডফোন ব্যবহার করুন। ধূমপান, মদ্যপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এতে ক্যান্সার হয়। তবে গল্পের নেশা স্বাস্থ্যের পক্ষে লাভদায়ক। গল্পে বর্ণিত সকল দৃশ্য গল্পকারের কল্পনাপ্রসূত। বাস্তবের সাথে এর কোনো মিল নেই। কিরে, এত তাড়াতাড়ি ফুরিয়ে গেলে আমার যে চলবে না। আমায় সিদ্ধ করার সময় যে চুক্তিবদ্ধ হয়েছিলি, তার কি হবে? পরিণামের কথা কি তুই ভুলে গিয়েছিস? তুই তুই আবার এসেছিস? এত পেয়েও তো শান্তি হয়নি। শান্তি? তৃপ্তি? আমায় বুঝি অল্পেতে তৃপ্ত করা যায়? কিন্তু আমি তো আর তোকে আহ্বান জানাই না, তাহলে কেন আসিস? খিদে মেটাতে। বড় খিদে। কিন্তু আমি বার্ধক্যের দ্বারগোড়ায়, আমার যে আর ক্ষমতা নেই। কি? ক্ষমতা নেই? না, নেই। তাহলে যে মরতে হবে? কিন্তু মরার পরেও কি শান্তি আছে? তুই কি তুই কি আমায় তখনও মুক্তি দিবি? না, দেব না। তুই শুধু আমার একান্ত অনুগত দাস। তবে আমি যদি নতুন শিকার দিই, তাহলে? মাটির ঘরের দেওয়াল জুড়ে মাকড়সার মতন দুই হাত পায়ে ভর করে কড়ি কাঠ থেকে ঝুলে রয়েছে একটা কালো আবছা অবয়ব। কৈলাসনাথ তান্ত্রিকের কথা শুনে ধপ করে উপর থেকে নিচে নেমে পড়ল সে। শিকার? নতুন শরীর? হ্যাঁ, তাও আবার যুবক। সে আসছে। আমি সাধনায় জানতে পেরেছি সে আমার কাছেই আসছে, তীরের বেগে ধেয়ে আসছে। তার যে ক্ষমতার বড় লোভ, যৌবনের লালসা। ছায়া অবয়বটি খানিকটা কাছে এগিয়ে এসে তার কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলে উঠল, ততদিন বুঝি আমি অভুক্ত থাকবো? আর কিছু বলতে পারল না কৈলাসনাথ তান্ত্রিক। মুহূর্তের মধ্যে একরাশ দমকা বাতাস পাক খেতে খেতে তার ঘরে ঢুকল। ধীরে ধীরে রাশি রাশি বালুকণা ঘিরে ধরল সেই অশরীরী ছায়া মানবীকে। ওই তো স্পষ্ট দেখা যাচ্ছে তাকে, এক ষোড়শ কিশোরী বালিকার উন্মুক্ত শরীর। সূর্য বুকের মাঝ বরাবর টপ টপ করে ঝরে পড়ছে ঘাম। এসো কৈলাস, ভোগ করো আমায়। তৃপ্তি দাও, চরম তৃপ্তি। একটানে নিজের শরীরের সমস্ত বস্ত্র ছুড়ে দিয়ে বিছানায় টান টান হয়ে শুয়ে পড়লেন কৈলাসনাথ তান্ত্রিক। ধীরে ধীরে মেয়েটি তার কাছে এগিয়ে এলো। তার দুই পায়ের মাঝে নিজের শরীরটা ঠেলে বসিয়ে ক্রমাগত আন্দোলিত হতে লাগলো। মুখ দিয়ে বেরিয়ে আসতে লাগলো কামনা ভরা চিৎকার। তবে কি আজই শেষবার? যতদিন না নতুন শিকার পাচ্ছি, ততদিন, ততবার, বারবার, বারবার। সরল সাদাসিদে ছেলে রাজবীর অল্প বিদ্যা আর লোভের বশে পড়ে নিয়ে ফেলে এক ভয়ঙ্কর সিদ্ধান্ত, আর বানিয়ে ফেলে নিজের জীবনকে নরকের মতন। শুনতে থাকুন আমাদের আজকের পরিবেশনা আর্য রায়ের কলমে কর্ণ পিশাচিনীর সহবাস।
গল্পের শেষে আপনাদের জন্য রয়েছে একটি প্রশ্ন। সঠিক উত্তরের অপেক্ষায় আমরা থাকছি। আমি জানতাম তুই আসবি। আপনি ত্রিকালজ্ঞ, মহান সাধক। লোকের মুখে আপনার ব্যাপারে অনেক শুনেছি। এও জানি যে গুরু ছাড়া এই বিদ্যে রপ্ত করা যায় না। পারবি তো তাকে নিয়ন্ত্রণ করতে? পারবো, আমায় পারতেই হবে। আমার ক্ষমতা চাই, অনন্ত যৌবন চাই, মালিকানা চাই। কিন্তু এ বড় কঠিন কাজ, তোর প্রাণও যেতে পারে। আমি জমিদারের ছেলে, প্রাণের পরোয়া করি না। আমায় শুধু তাকে প্রাপ্ত করার উপায়টা বলে দিন। বেশ, তবে একটা কথা মাথায় রাখবি, তাকে তৃপ্ত করতে হবে। সে এলে নরমাংসের ভেট দিতে হবে। কৃষ্ণপক্ষের ত্রয়োদশীতে সে আসবে। বেশ বেশ, আপনি যা যা বলবেন আমি সব করব গুরুদেব। আমাদের বংশের মান মর্যাদা যাতে প্রজন্মের পর প্রজন্ম ভোগ করতে পারে, সেই কারণে তাকে সিদ্ধ করা তো আমার অত্যন্ত জরুরি গুরুদেব। এই সাধনায় প্রতি পদে বাঁধা, পারবি তো? তার সামনে হাঁটু মুড়ে থাকা শরীরটা একবার মুখ তুলে চাইল। অল্প আগুনের আলোয় তার দীর্ঘ পেশিবহুল শরীরটা যেন খানিক কেঁপে উঠল। তবু দৃঢ় কণ্ঠে সে বলল, পারবো, আমায় পারতেই হবে। বেশ, তবে তাই হোক। আয়, এদিকে আয়, তোকে মন্ত্র দিই। দীর্ঘ বলিষ্ঠ গড়নের সেই পুরুষ তার কানের কাছে মুখ এনে ফিস করে কি যেন বলে গেল। ঠিক শোনা যায় না, তবে যাকে বলল তার মুখটা নিমেষে উজ্জ্বল হয়ে উঠেছে। রাজবীর তাকে ষষ্ঠাঙ্গে প্রণাম করে বলে উঠল, তাই হবে গুরুদেব, তাই হবে। একগাল হাসি নিয়ে মাটি থেকে মরার ছাই নিয়ে ধুনির মধ্যে ছুঁড়ে ফেলে কৈলাসনাথ সজোরে বলে উঠলেন, বম শঙ্কর, বম বম শঙ্কর। গহনপুর গ্রামের শ্মশানের মাঝে এক গোল চক্রের মাঝে বসে রয়েছে এক দীর্ঘ পেশিবহুল পুরুষ। মাটিতে গেঁথে রাখা মশালের কাঁপতে থাকা আলোর শিখার পাশে যেন বজ্রাসনে বসে থাকা পুরুষ দেহের অবয়বটা কেঁপে কেঁপে উঠছে। একইভাবে ওই জলাভূমির ধারে অন্ধকারের বুকে একে একে ফুটে উঠেছে শয়ে শয়ে কালো অবয়ব। বাতাসে ভেসে চলেছে মন্ত্র উচ্চারণের প্রতিধ্বনি। রে, কাকে ডাকছিস? এই তো দেখ, আমাদের দিকে চেয়ে দেখ। যা চাইছিস সে তো আমরাও দিতে পারবো। কি হবে তোর সাধনা করে? ফিরে যা, এখনো সময় আছে। ফিরে যা, এদিকে চেয়ে দেখ। তোর কি আমায় দেখে কিছুই অনুভূত হয় না? অন্যায়, পারবি না, পারবি না। বেঘরে মারা পড়বি। পালিয়ে যা, যা যা। ঘরের ছেলে, ঘরে ফিরে যা। আমার কাছে আয়, আমায় তৃপ্ত কর। না, কাউকেই দেখতে পাচ্ছে না সে। তবে গভীর জঙ্গলের ভেতর থেকে এমনই কথা তার কানে ভেসে আসছে। কখনো এক প্রাপ্ত বয়স্ক নারীর গলা, আবার কখনো কোনো
কিশোরী কণ্ঠের আকুলতা, কখনো বারণ, আবার কখনো প্রলোভন, কখনো যৌবন জাগানো ডাক, আবার কখনো ক্ষমতার প্রলোভন। না, গুরুদেব বারবার বলে দিয়েছেন কারোর কথাই যেন কান না দিই। আমায় সাধনা চালিয়ে যেতেই হবে। ওই দিক থেকে যত শব্দ বারণ কানে আসতে লাগলো, যুবকটি ততই তার মন্ত্র উচ্চারণ আরো বাড়িয়ে দিতে লাগলো। দেখ, এদিকে চেয়ে দেখ, কি হবে কি তোর আমায় সাধনা দেখে করে? কিছুই অনুভূত হয় না। এখনো সময় আছে, ফিরে যা। তার অযত্নে রুক্ষ চুল কাঁধে এসে ঠেকেছে, শরীর জুড়ে পচা দুর্গন্ধ। সেই চক্রের মধ্যে এদিক ওদিক পড়ে রয়েছে মল মূত্র। যুবকটি যজ্ঞের আগুন খানিক উস্কে দিয়ে মাটি ছেড়ে উঠে দাঁড়ালো, গায়ে খানিকটা মল লেপে দিয়ে বলল, পবিত্রতা, এটাই তো অখণ্ড পবিত্রতা। তিনি যে এই সুগন্ধ বড় পছন্দ করেন। হঠাৎ গাছের ওপর কি যেন একটা সরসর শব্দে ওপরে উঠে গেল। এক আবছা দীর্ঘ কালো অবয়ব দুই হাত পায়ে ভর করে ওপরে উঠছে। ওটা কি? নিজের মনে এমন প্রশ্ন এলেও উত্তরটা ঠিক তার পেছন থেকে ভেসে এলো। তবে ঠিক উত্তর না, উত্তরের বদলে একটা খিলখিল হাসি। ঘাড় ঘোরাতে তার মনে হলো এই মাত্র কোনো নিয়ে যেন তার লম্বা বেনি দোলাতে দোলাতে গাছের আড়ালে মিশে গেল। কে কে ওখানে? সাহস তাকে তো সামনে আয়। অর্ধচন্দ্রের ম্লান আলোয় ফুটে উঠেছে এক অবয়ব, এক নারী। নগ্ন শরীরের সরু নিতম্বের খাঁজ পেয়ে টপ টপ করে গড়িয়ে নামছে শ্বেত বিন্দু। দীর্ঘ কালো চুলে ঢাকা তার বক্ষ যুগল, তবে তার সারা শরীর যেন মরা মানুষের চামড়ায় ঢাকা, অদ্ভুত ফ্যাকাশে আর রক্তশূন্য। তীব্র কামনা ভরা চাহনি মেলে সে তার দুই হাত বাড়িয়ে বলে উঠল, এসো, আমার কাছে এসো, তৃপ্ত করো আমায়। এই জঙ্গলের মাঝে আমরাও মেতে উঠি আদিম বন্য লীলায়। এ কার সাধনা করে চলেছ তুমি? কি পাবে, কি পাচ্ছ, কি লাভ? লাভ লোকসানের হিসেব আমি তোমায় দেব না। তুমি কোনো মানুষ নও, হতেই পারো না। তুমি নিশ্চয়ই কোনো প্রেতিনী কিংবা পিশাচিনী। কি কি বললে তুমি? প্রেতিনী, পিশাচিনী? আমার সুগঠিত বক্ষ, দুই পায়ের মাঝে পদ্ম ফুলের মতো বিভাজিকা বুঝি তোমায় উত্তপ্ত করে তুলছে না? কেমন পুরুষ তুমি? এসো, আমার কাছে এসো, এসো। হঠাৎ মেয়েটির দুই চোখের মণি কালো হয়ে উঠল, ওই কাল রাত্রির মতোই নিকষ কালো। পুরুষটিও মন্ত্রমুগ্ধের মতো সেদিকে পা বাড়ালো, আর ঠিক সেই মুহূর্তে ওই মেয়েটির পেছনে উপস্থিত হলো এক দীর্ঘ নিকষ কালো অবয়ব। মুহূর্তের মধ্যে সেই দীর্ঘ অবয়বটি ওই মেয়েটির লম্বা বিনুনি চেপে ধরে মাটিতে সজোরে আছড়ে ফেলতে এক তীক্ষ্ণ চিৎকারের সাথে সাথে মেয়েটি গুঁড়ো গুঁড়ো হয়ে মাটিতে মিশে গেল। এ এ আমি কি করতে যাচ্ছিলাম জানি না সে কে ছিল, তবে উনি আমায় রক্ষা করে বুঝিয়ে দিয়েছেন উনি খুব তাড়াতাড়ি দেখা দেবেন আমায়।
যাই যাই, সাধনার শেষটুকু সম্পন্ন করি, নইলে যে আমি ব্যর্থ হব। কি গো, কি গো, শুনছো? একটু ওঠো না। কি কি হয়েছে? কি রাত বিরেতে ডাকাডাকি করছো কেন? জানোই তো সারাদিন গ্রামের জন্য এদিক ওদিক করতে হয়। ওফ, এই রাতেই তো একটু আরাম করার সময় পাই। এখনো তোমায় সে আমি জানি, রাতে তোমার ক্লান্ত মুখের দিকে তাকালেই বোঝা যায়। তবে তবে কি কি বসুন্ধরা? পাশের ঘর থেকে কি সব যেন শব্দ ভেসে আসছে। কদিন ধরে ওর চাল চলন মোটেই সুবিধের ঠেকছে না। কেন? ওর আবার কি হলো? সামনে ওর বিয়ে, এত বড় অনুষ্ঠান, এখন আবার কি হবে? আহ, আমার কথাটা তো শোনো। ওহ, কি বলবে তাড়াতাড়ি বলো না রে বাবা। কাল ভোরে তো উঠতে হবে নাকি? হ্যাঁ, অনেক কাজ পড়ে রয়েছে, অনেক কাজ। ছেলেটাকে কদিন ধরেই দেখছি কেমন অদ্ভুত আচরণ করছে। জানো সেদিন কি হয়েছে? আরে, আবার ঘুমিয়ে পড়লে? বাইরে আবার কিসের আওয়াজ? এত রাতে আবার কে? বিছানা ছেড়ে নেমে দাঁড়ালো বসুন্ধরা। বয়স প্রায় 40-এর কাছাকাছি হলেও এক ঢাল কালো চুল, টানা টানা দুই চোখ, ঠোঁটের উপর ছোট্ট একটা তিল, দুধ সাদা ফর্সা গায়ের রং যেন চাঁদের আলোকেও হার মানায়। ঘরের ভিতরই বিছানা থেকে খানিকটা দূরে একটা আয়না রয়েছে। বসুন্ধরা নিঃশব্দে পা টিপে টিপে দরজার দিকে পা বাড়াতে হঠাৎ আয়নার দিকে চোখ যেতেই দেখে এক অস্পষ্ট শরীর। ও, ওটা কি? হঠাৎ এমন ঠান্ডা লাগছে কেন? এই সময় তো এমন ঠান্ডা লাগার কথা নয়। বসুন্ধরা, কে কে? অদ্ভুত এক ফ্যাস ফ্যাসে গলা তার কানে ভেসে আসতেই ধীরে ধীরে এসে ঘাড় ঘোরালো এবং যা দেখল তার জন্য মোটেই প্রস্তুত ছিল না। এক দীর্ঘ কালো অবয়ব শূন্যে ভেসে রয়েছে। জমাট বাঁধা সেই চাপ চাপ অন্ধকারের বুকে সাদা বিন্দুর মতন জ্বলছে দুটো আলো। এক অদ্ভুত জান্তব ঘর ঘর শব্দ তার কানে ভেসে এলো। ভয়ে দুই পা পিছিয়ে এলো সে। ক- 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 কে- কে- কে তুমি? আমি? আমি কে সেটা তোমার ছেলে তোমায় বলেনি বুঝি? মানে? মানে একটাই, আজ এই মুহূর্ত থেকে ওর ধারে কাছে যদি তোমায় দেখতে পাই তাহলে পরিণাম ভয়ঙ্কর হবে। কিন্তু কেন? সে তো আমার... কথা শেষ হতে না হতেই মুহূর্তের মধ্যে সেই শূন্যে ভাসতে থাকা এক রাশ সাদা কুয়াশা বাতাসে ঘুরপাক খেতে খেতে ঝড়ের গতিতে বসুন্ধরাকে সজোরে আঘাত করল। দুই হাত দূরে ছিটকে পড়ল সে। উপরের দিকে তাকাতেই দেখে দুটো সাদা ফ্যাকাশে হয়ে যাওয়া পায়ের পাতা বাতাসে ভাসতে ভাসতে তার দিকে এগিয়ে আসছে। বাঁচাও, বাঁচাও আমায়! চোখের পলক পড়তেই সে আর কাউকে দেখতে পায় না। ঠিক তখনই বাইরে থেকে কারোর ফিস ফিস করে কিছু বলার আওয়াজ শুনতে পেল। সবটাই কি ভ্রম, চোখের ভুল? ধূপধাপ পায়ের শব্দ করতে করতে কে যেন দরজার সামনে দিয়ে ছুটে গেল। দরজাটা খুলে ঘরের বাইরে বেরোতেই দেখে আলোগুলো দপ দপ করে জ্বলছে
নিভছে। ধরো ধরো দেখি আমায়। উফ, আমি আমি কিচ্ছু বুঝতে পারছি না, কি হচ্ছে এসব? হঠাৎ সেই হাসির শব্দ পরিণত হলো তীব্র কান্না। খানিকটা দূরে ফুটে উঠল এক আবছা শরীর। কেউ যেন হাঁটুতে মুখ গুঁজে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলেছে। এ কি, ওখানে কে বসে কাঁদছে? এই মেয়ে, কে তুমি? এখানে বসে কাঁদছো কেন? খিদে পেয়েছে যে, বড্ড খিদে পেয়েছে। কিন্তু তুমি এখানে এলে কি করে? হাঁটু থেকে মুখ না তুলে একটা আঙুল দেখিয়ে রান্নাঘরের দিকে নির্দেশ করে সে। কানে ভেসে এলো কোনো কিছু খাবার কচর মচর শব্দ। রান্নাঘরের দিকে পা বাড়াতে একটা পিচ্ছিল কিছুতে পা লেগে মেঝেতে থপ করে আছড়ে পড়ল সে। উফ, আরে আরে এখানে কি পড়ে আছে? জল নাকি? না না, এটা এটা তো রক্ত। এখানে এখানে এত রক্ত এলো কি করে? মুহূর্তের মধ্যেই রান্নাঘরের ভিতরে চোখ যেতেই দেখে উবু হয়ে বসে এক পুরুষ কি যেন করে চলেছে। কোনো মতে উঠে দাঁড়িয়ে সে ধীরে ধীরে সেদিকে এগিয়ে গিয়ে ওই পুরুষের কাঁধে হাত রাখতে ধীরে ধীরে সে পেছন ঘুরে তাকালো, আর মুখ ঘোরাতে এক চমক লাগলো তার। রাজবীর, তুই? তোর মুখ থেকে অমন অমন রক্ত গড়াচ্ছে কেন? আর আর মেঝেতে মুরগির কাঁচা মাংস, এগুলো এগুলো তুই করেছিস? আর 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 তোর চোখগুলো অমন লাল, কি কি হচ্ছে এসব? কি করব বলো? তার যে বড় খিদে, তাই তাকে খেতে দিতে হয়। তুমি খাবে? খাবে? নাও নাও। সরা সরা! না, এ এ হতে পারে না। এটা এটা কিছুতেই সত্যি হতে পারে না। আমাকে আমাকে এক্ষুনি সবটা বলতে হবে ওর বাবাকে। এক্ষুনি এক্ষুনি সবটা বলতে হবে। আহ আহ, কে কে? বসুন্ধরা, তুমি ও, তুমি কোথায় গিয়েছিলে? তুমি তুমি উঠেছো? সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে গো। আরে এইভাবে ছুটছো কেন? ওহো, আর 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 কি 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 হয়েছে? কি কি হয়েছে? ও- ওই দেখো, ওই দেখো, আমাদের আমাদের রাজবীর। ওর ওর চোখগুলো কেমন জ্বলছে, কেমন করছে ও। তুমি তুমি কিছু একটা করো। তাই? কিন্তু ওখানে তো কেউ নেই। হ্যাঁ, কেউ নেই। আরে কিন্তু কিন্তু আমি তো এক্ষুনি দেখলাম ওখানে। ওগো, কি হচ্ছে এই বাড়িতে? কি হচ্ছে আমার সাথে? ঘরে চলো, ঘরে চলো। এখানে আর এক মুহূর্ত নয়। কালকেই কালকেই কুলগুরুকে ডাকতে হবে। এই মহলে সাপ লেগেছে। তুমি 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 কি ঠিক দেখেছো বসুন্ধরা? রাজবীরের তো ঘরের দরজা বন্ধ। কই কই? ঠিকই তো, ওর ঘরের তো দরজাই বন্ধ। কিন্তু আমি যে দেখলাম। দেখো তো, দেখো তো, দেখো তো, মানে তুমি যাকে দেখেছিলে সে সে এমন দেখতে কিনা? হ্যাঁ, দেখো দেখো, ভালো করে দেখো। হঠাৎ যেন প্রবল ঝড় উঠল। কোথা থেকে যেন রাশি রাশি বালুকণা এসে জড়ো হতে লাগলো। এ কি? এত বালি কোথা থেকে আসছে? জানালা দরজা সব তো বন্ধ করা। কট কট করে হাড় ভাঙার মতন একটা শব্দ হতেই সম্বিত ফিরল বসুন্ধরা। সাথে সাথে পাশের ঘরের দরজাটা খুলে গেল।
সেখান থেকে চোখ মুছতে মুছতে বেরিয়ে আসছে তার নিজের স্বামী। বসুন্ধরা, আরে এত রাতে বাইরে দাঁড়িয়ে কার সাথে কথা বলছো? তো তুমি তুমি এখন বাইরে এলে? তাহলে আমার সাথে এখানে কে দাঁড়িয়ে রয়েছে? ঠিক সেই সময় সামনে দাঁড়িয়ে থাকা সেই ছায়া শরীর আরো খানিক কাছে এগিয়ে এলো। ধীরে ধীরে তার ছোট চুল লম্বা হতে হতে কোমর ছাপিয়ে মাটি ছুঁল। তার পুরুষালী বক্ষযুগল ফুলে উঠতে লাগলো। শরীরের কাপড় খসে পড়ল মাটিতে। সারা শরীর চকের মতন সাদা। বসুন্ধরা চোখে আতঙ্ক নিয়ে তার দিকে চেয়ে আছে। ওইভাবে সামনে কার দিকে তাকিয়ে আছো? হ্যাঁ, ওই ওই যে ওই যে সে, ও ও সবাইকে শেষ করে ফেলবে। ও ও ও সবাইকে। মুক্তি দাও, আমায় মুক্ত করো। এ যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। শত বাধা পেরিয়ে আমায় অভিষেক করে তুমি নিজের ইচ্ছায় ডেকে এনেছিলে। আমায় ভোগ দেবে না? হ্যাঁ হ্যাঁ, আমার ভোগ কই? ভোগ? কিসের ভোগ? কেন, তুমি জানো না আমার কি চাই? কি 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 চাও তুমি? তোমায়, শুধু তোমায়। কিন্তু চুপ, একদম চুপ। আর একটু, এই তো হয়ে এসেছে। শরীর থেকে খসে পড়েছে তার বস্ত্র। বিছানায় দুই হাঁটু দুই দিকে ছড়িয়ে অদ্ভুত এক সাধনার ভঙ্গিতে বসে রয়েছে 1 বছর 18 কিশোর। মাথার চুল উস্কো খুস্কো। মখমলের বিছানার চাদর 2 হাতে খামচে ধরেছে সে। তীব্র সঙ্গমের তালে তালে তার ঠিক কোলের উপর বসে রয়েছে কে? কালো খোলা চুল কোমর ছাপিয়েছে তার। 2 আদিম সত্তা এখন যৌন মিলনে উন্মত্ত। আর যে সইতে পারছি না। আমার আমন্ত্রণকালে তুমি বুঝি জানতে না? আমায় তৃপ্ত করতে হলে অনন্ত অনন্ত যৌবন শক্তির প্রয়োজন। জানতে না তুমি? শেষবারের মতন তীব্র স্খলনে পুরুষের দেহটা 2 বার থরথর করে কেঁপে উঠল। খিলখিলিয়ে হেসে উঠল সেই নারী অবয়ব। ধীরে ধীরে বদলে যাচ্ছে তার রূপ। যৌবন উন্মত্ত শরীরী অবয়ব যে এতক্ষণ এক অপূর্ব সুন্দরী রমণী রূপে সেই পুরুষটির কোলে বসেছিল, ধীরে ধীরে তার পরিবর্তন ঘটতে লাগল। মাথার উপরের ঝাড়বাতি প্রচণ্ড বেগে ঝনঝন শব্দে তুলে উঠল। প্রচণ্ড এক দমকা বাতাস বন্ধ জানালার গায়ে আঘাত করতে জানালার রঙিন কাঁচ ঝনঝন শব্দে ভেঙে মাটিতে আছড়ে পড়ল। আমি আসবো, পারে পারে আমি ফিরে আসবো। পুরুষটির দেহ ততক্ষণে এলিয়ে পড়েছে বিছানায়। নারী অবয়বের সারা দেহ ধীরে ধীরে নীল বর্ণ ধারণ করেছে। তার গোটা শরীর ঢেকে যাচ্ছে একরাশ জমাট বাঁধা কালো অন্ধকারে। ধিকি ধিকি জ্বলছে 2 চোখ। মুক্তি, মুক্তি। তৃপ্তি যে মুক্তির পথ,
এর থেকে মুক্তির উপায় নেই, উপায় নেই, আর কোনো উপায় নেই। কিন্তু কিন্তু আমি যে মুক্তি চাই। দেব না, মুক্তি পেতে দেব না। তুমি নিজের ইচ্ছায় আমায় এনেছো, এখন এখন পালাতে চাইছো। আমি যে পেরে উঠছি না। মহাশক্তির সাথে সাধারণ মানুষের সঙ্গ, এও কি সম্ভব? তোমার বুঝি বিশ্বাস হচ্ছে না? মনে হচ্ছে সবটাই স্বপ্ন। জানি না, আমি আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি জানি না এ বাস্তব নাকি দুঃস্বপ্ন। পুরুষটির সদ্য গোঁপ ওঠা ঠোঁটের উপর নরম স্পর্শ পেল সে। শরীরটা আবারও কাঁপতে শুরু করেছে। ধীরে ধীরে তার শরীরটা বিছানা থেকে শূন্যে ভাসতে লাগল। দেওয়াল জুড়ে ফুটে উঠেছে এক দীর্ঘ কালো অবয়ব। বিছানা থেকে কয়েক ফুট উঁচুতে ভাসছে সেটি। কিন্তু এ কি? বিছানার ঠিক সামনে রাখা বিরাট আয়নায় শূন্যে ভাসতে থাকা নগ্ন পুরুষ শরীরটার উপর কাউকে দেখা যাচ্ছে না। শুনতে পারছি না। শুধু বাতাসে কান পাতলে শোনা যাচ্ছে এক মেয়েলি কণ্ঠের খিলখিল হাসি, এক পুরুষের কামনা ভরা চিৎকার, আর তারই শরীর থেকে খানিকটা উপরে ভাসতে থাকা দুটি লাল বিন্দু। ধপ করে শূন্য থেকে বিছানায় আছড়ে পড়ল সেই শরীর। কানে ভেসে উঠল এক মেয়েলি কণ্ঠ। রাজবীর, তুমি শুধু আমার, একমাত্র আমার। তোমার শরীর, তোমার আত্মা, তোমার যৌবন, এমনকি ওই যে যৌবনের সুধা, সেটাও আমার। আর না, দয়া করো, দয়া করো আমায়। দয়া করু না, আমার কাছে এসবের কোনো গুরুত্ব নেই। তবে কি কোনো মুক্তি নেই? শুধু তাই না রাজবীর, তোমার আশেপাশে আমি কোনো নারীর ছায়াও পড়তে দেব না। পারলে আমায় আটকে দেখাও, দেখি তোমার কত সাহস। তোমায় বাধা দেওয়ার স্পর্ধা আমার নেই। তবে 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 কি? কি রাজবীর, এতে ক্লান্ত হয়ে পড়লে যে? এখন রাত বাকি, সবে মাত্র চাঁদ উঁকি দিয়েছে, এখনো তো আমার ভোগ বাকি। ভোগ, ভোগ, ভোগ। কথাটা উচ্চারণ করতে করতে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো রাজবীর। কয়েক রাতে তার শরীর অর্ধেক ভেঙে গিয়েছে। পেশিবহুল দীর্ঘ শরীর জুড়ে বেরিয়ে পড়েছে হাড় পাঁজরা। বিছানা ছেড়ে মাটিতে পা দিতেই হঠাৎ মাটির উপর ভেসে উঠল আরেক জোড়া পা। সেই পায়ে যেন কেউ খুব যত্ন করে আলতা পরিয়ে দিয়েছে। ধীরে ধীরে সেই পায়ের ছাপ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। রাজবীর মন্ত্রমুগ্ধের মতো ঘোর লাগা চোখে তাকে অনুসরণ করে চলেছে। কি ভাবছো? আমি যে ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, আমায় ভোগ দেবে না? ভোগ! ভোগ, ভোগ, ভোগ দেব, ভোগ আমায় যে দিতেই হবে। বলার সাথে সাথে রাজবীর স্পষ্ট অনুভব করল কেউ যেন তার শরীরটাকে সজোরে চেপে ধরেছে। ঘাড়ের কাছে স্পষ্ট টের পাচ্ছে গরম নিঃশ্বাস। পরক্ষণে কেউ যেন পিঠের ওপর নখের তীক্ষ্ণ ফলা দিয়ে চিরে দিল। বাক্স খুলে রূপোর বাটযুক্ত একটা ধারালো ছুরি বের করল রাজবীর। মুহূর্তের মধ্যে সেটি তার হাতের উপর গেঁথে দিল সে। মাংস, মাংস, নর মাংস। এই তো, এই তো আমার ভোগ। দাও, 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 আমায় আমায় খেতে দাও। ভোগ দাও, আমায় আমায় খেতে দাও।
ছুরিটি শূন্যে ভেসে উঠল। কিন্তু কি অদ্ভুত, কাউকে দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না, অথচ স্পষ্ট করে টের পাওয়া যাচ্ছে কেউ যেন সেটি ধরে রয়েছে। এরপর সেই ছুরিতে গেঁথে থাকা মাংসের টুকরোটুকু কেউ যেন মুখে চালান করে দিল। সামনের ওই এক রাশ জমাট বাঁধা অন্ধকারে একটা অদ্ভুত কচর মচর শব্দের সাথে মিলিয়ে গেল সেই মাংসের টুকরো। তৃপ্তি, চরম তৃপ্তি, চরম তৃপ্তি। তবে তবে আমার সাথে কোনো রকম প্রতারণা করো না রাজবীর, ফল ভালো হবে না। এর শেষ কবে? মৃত্যু। হঠাৎ একটা দমকা ঝোড়ো বাতাস ঘরের জিনিসপত্র লণ্ডভণ্ড করতে লাগলো। সেই বাতাস পাক খেতে খেতে ধীরে ধীরে রাজবীরের শরীরে প্রবেশ করতেই দেহটা থরথরিয়ে কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়ল। বুঝি, সব বুঝি। কি বুঝিস শুনি? ওনার কথা বড্ড মনে পড়ছে বুঝি। তোর পাগলি, তুইও না? দিদি, জামাইবাবু কিন্তু দারুণ সুপুরুষ। তোর পছন্দ হয়েছে বুঝি? ধুস, কি যে বলো, আমার আর এমন ভাগ্য কই। খুব হয়েছে, এবার নিজের ঘরে যা, আমায় একটু ঘুমোতে দে দেখিনি। আয়নার সামনে বসে রয়েছে এক দীর্ঘ কেশী নারী। টানা টানা দুই চোখ জুড়ে যেন বহমান নদীর প্রশান্তি। আচ্ছা দিদি, তোর তো বিয়ে হয়ে যাবে, তারপর তো মুক্তি মুক্তি। এই দুষ্টু মেয়ে, কিসের মুক্তি শুনি? আয়নার সামনে বসে থাকা বছর 15 মেয়েটিকে পেছন থেকে চাপটে ধরে তার বোন দীপা। এই যে তোর ঘর, তোর সব পোশাক, খেলনা, এই সব তো আমার। তুই এগুলো নিয়ে কি করবি আর? তবে রে দুষ্টু মেয়ে। না না দিদি, আমি কিন্তু বাবাকে বলে দেব। কি কি বলবি শুনি? বলে দেব যে আমার প্রিয় দিদি জামাইবাবুর কথা ভেবে মুচকি মুচকি হাসছে। তবে রে শয়তান, আজ তোর একদিন কি আমার একদিন। দাঁড়া দাঁড়া বলছি। বিছানার চারপাশে গোল করে ঘুরতে ঘুরতে দুই বোনের খুনসুটি চলতে লাগলো বেশ খানিকক্ষণ। কিন্তু তখন দরজার কাছে ঠক ঠক করে 2 বার কেউ যেন টোকা মেরে উঠল। এই মনে হয় মা চলে এসেছে। আর রক্ষে নেই, যদি জানতে পারে আমি রাত বিরেতে তোর ঘরে ঢুকে খুনসুটি করছি, তবে নির্ঘাত বাবাকে বলে আমাকে আরো বকা খাওয়াবে। কিন্তু দীপা, এখন রাত প্রায় 9টা, মা আর বাবা তো ঘুমিয়ে পড়েছে দেখে এলাম। হ্যাঁ, আমিও তো সেটাই ভাবছি। কে বাইরে? একটা খিলখিলে মেয়েলি হাসি গোটা ঘর যেন কাঁপিয়ে দিয়ে গেল। ঘরের খাট আসবাব অদৃশ্য এক ভূকম্পনে কেঁপে কেঁপে উঠতে লাগলো। এসব কি হচ্ছে রে দিদি? 2 দিন পর তোর বিয়ে, আর আজ এরকম অলক্ষণে ঘটনা। হবে না, হবে না, যেতে দেব না, ও শুধু আমার। দরজার বাইরে থেকে আবারও সেই অদ্ভুত হাসির সাথে ভেসে এলো এক পৈশাচিক নারী কণ্ঠ। আবারও এক ধাক্কা, তবে এবার সেটা দরজায় নয়, পড়ল বন্ধ জানালায়। জানালার ফাঁক দিয়ে দরজার ফাঁক গলে ঘরের ভেতর গল গল করে প্রবেশ করছে সাদা ধোঁয়া। এত ধোঁয়া কোত্থেকে এলো? বাড়িতে কি আগুন লাগলো? আমার ভয় করছে রে দিদি। ভয় পাস না বোন, আমি তো আছি। কিন্তু এসব কি ঘটছে? ভয়ঙ্কর কিছু, যার ব্যাপারে আমি কিছুই জানি না। সাদা ধোঁয়ার কুণ্ডলী ধীরে ধীরে গোটা ঘর ভরে গিয়েছে। এক হাত দূরের জিনিসও চোখে পড়ছে না। থেকে থেকে পায়ের তলাটা কেঁপে উঠছে। আমাদের এই ঘর থেকে বেরোতে হবে। হ্যাঁ,
দীপা, যাই হয়ে যাক আমার হাত ছাড়বি না তুই। ঠিক আছে দিদি। দিদি! দীপা, দীপা, কি হলো? হঠাৎ সে অনুভব করল দীপার হাত আর তার হাতের ওপর নেই। সে উন্মাদিনীর মতন ওই এক রাশ সাদা ধোঁয়ার মধ্যে পাগলের মতন এদিক সেদিক হাত বাড়িয়ে দীপাকে ছুঁতে চাইল, কিন্তু এক মুঠো বাতাস ছাড়া কিছুই টের পেল না। দিদি, দিদি আমার বাঁচা! আমার যেন কেউ টেনে নিয়ে যাচ্ছে, আমার বাঁচা! দীপা, দীপা, তুই কোথায়? তুই কোথায় বোন আমার? হঠাৎ চন্দ্রানী স্পষ্ট টের পেল কেউ যেন তার দুটো পা চেপে ধরেছে। কে? কে তুমি? কে আমার পা চেপে ধরেছো? এক হ্যাঁচকা টানে সে মাটিতে আছড়ে পড়ল এবং সেই মুহূর্তে ঘরের সিলিংয়ের দিকে তাকাতেই তার শরীরে রক্ত জমাট বেঁধে গেল। সে স্পষ্ট দেখতে পেল ধোঁয়ায় ঢাকা এক অস্পষ্ট আবছা অবয়ব সিলিং বেয়ে বিরাট এক মাকড়সার মতন তার দিকে এগিয়ে আসছে। সেই ধোঁয়ায় ঢাকা অবয়বটি ধীরে ধীরে হাঁ করল। চন্দ্রানী দেখতে পেল তার মুখের ভেতরটা জুড়ে নরকের নিকষ কালো আধার। না, 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 কাছে আসবে না, আমার কাছে আসবে না। পারবে না, রাজবীরকে আমার কাছ থেকে কেউ কেউ ছিনিয়ে নিতে পারবে না। তুই তো ছোট্ট শিশু, ও শুধু আমার, একমাত্র আমার। সঙ্গে সঙ্গে অবয়বটি পেছন থেকে তার শরীরটাকে ঘরের মধ্যে থাকা আয়নার ঠিক সামনে এক ঝটকায় এনে ফেলল। চন্দ্রানী তার বাক শক্তি হারিয়ে ফেলেছে। এদিকে ঘরের বাইরে থেকে একটা ঠক ঠক শব্দ ভেসে এল। এতক্ষণে ধোঁয়াটা চোখ সয়ে গিয়েছে। ধীরে ধীরে সেই ধোঁয়া এক জায়গায় জড়ো হচ্ছে, আবারও রূপ নিচ্ছে এক অবয়বে। মেরে ফেলবো, মেরে ফেলবো, মেরে ফেলবো, সবাইকে শেষ করে ফেলবো। দেয়ালের ওপর ও, ওটা কে? চন্দ্রানী, এই চন্দ্রানী, চেয়ে দেখো, একবার চেয়ে দেখো এদিকে। গলার শব্দটা তার ভীষণ চেনা, বড্ড পরিচিত। সে ঘাড় ঘোরাতে দেখতে পেল আয়নায় ফুটে উঠেছে তারই প্রতিবিম্ব। তবে এই তার কেমন রূপ? আয়নায় ফুটে ওঠা প্রতিবিম্বে চন্দ্রানী একটা লাল টুকটুকে শাড়ি পরে বসে রয়েছে। তার মুখে খেলা করে যাচ্ছে এক রহস্যময় হাসি। এ যে সেই তার নিজেরই গলা। প্রতিবিম্বটি তার ঘাড়টা একবার ডান দিকে আরেকবার বাম দিকে ঘোরালো। সাথে সাথে চন্দ্রানীও নিজের ঘাড়টা একইভাবে তারই মতন ডান দিকে আরেকবার বাম দিকে ঘোরালো। ঘরের আলোগুলো বারবার জ্বলছে আর নিভছে। আলো আধারের এই খেলায় আয়নায় ফুটে ওঠা সেই প্রতিবিম্ব একটা হাত তার দিকে বাড়িয়ে দিয়ে বলে, এসো, এসো আমার কাছে, আমার কাছে এসো। কে তুমি? সেই প্রতিবিম্বের হাতে উঠে এলো এক ধারালো ছুরি এবং মুহূর্তের মধ্যে হাসতে হাসতে সেটি সে নিজের কণ্ঠনালী বরাবর চালিয়ে দিল। না, 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 এটা হতে পারে না, কিচ্ছু সত্যি না, কিচ্ছু না, সব স্বপ্ন, সব মায়া। ঠাকুমা বলেছে ভূত প্রেতরা এমন সব ঘটনা ঘটিয়ে মানুষকে বিভ্রান্ত করে। আমি যে তোমারই ভবিষ্যৎ চন্দ্রানী। এই দেখো, দেখো, দেখো কত রক্ত, আমার যে ভীষণ কষ্ট হচ্ছে। গলা কেটে রক্ত ঝরছে, কিন্তু তখনও সেই প্রতিবিম্ব অদ্ভুতভাবে দুলতে দুলতে হেসে চলেছে। হঠাৎ কেউ যেন পেছন থেকে চন্দ্রানীর গলাটা চেপে ধরেছে। অপরদিকে আয়নায় ফুটে ওঠা বিয়ের বেশে থাকা চন্দ্রানী রক্ত মাখা ছুরিটা হাত থেকে ফেলে নিজের হাত দুটি নিজের গলায় চেপে ধরল। মরতে হবে, মরতেই হবে।
ও শুধু আমার একার। না 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 না, না। চন্দ্রানীর আর্তনাদ শুনতে পেয়ে দরজা খুলে প্রবেশ করেছে তার বাড়িতে থাকা 3 জন মানুষ। 3 জনই তার বড্ড পরিচিত, তবে তৃতীয় জন এতক্ষণ তার সাথেই ছিল। আধ বোঝা চোখ, এলোমেলো চুল, বাবা আর মায়ের পেছনে গুটিসুটি মেরে দাঁড়িয়ে রয়েছে দীপা। এতক্ষণে আয়নায় থাকা প্রতিবিম্ব উধাও হয়ে গেছে। দীপা, দীপা, তুই তো এতক্ষণ এখানে। আমার মাথা কাজ করছে না। মা, মা, ও ও আমায় নিয়ে যাবে। ও ও আমার রাজবীরকে কেড়ে নেবে। ও ও আমার আমার কে কে বাইরে কড়া নাড়ছে? হ্যাঁ, মানে গুরুদেব, আমি সুকান্ত। দাঁড়াও দাঁড়াও, আমি আসছি। ছোট্ট একটা চালামাটির বাড়িটার ভেতরে থাকা প্রদীপের আলো বার কয়েক কেঁপে উঠল। বাড়ির বাইরে থেকে ক্রমাগত ভেসে আসছে কান ফাটানো গর্জন। বাবা, অনেকদিন বাদে এই গরিবের ভিটাতে পায়ের ধুলো দিলে যে। হ্যাঁ, মানে গুরুদেব, আপনি তো জানেন যে এই সামনে আমার ছেলে রাজবীরের বিয়ে। আমাদের বংশের একমাত্র উত্তরাধিকারী সে। কিন্তু কিন্তু বিয়ের আগে বাড়িতে একের পর এক ঘটনা ঘটে চলেছে। মনটা তাই বড় কু গাইছে। হ্যাঁ, ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। বাইরে রাজবীরকে 2 জন বলশালী যুবক শক্ত করে ধরে রেখেছিল, কিন্তু রাজবীরের মধ্যে এই মুহূর্তে থাকা অসীম শক্তির কাছে সবাইকে হার মানতে হচ্ছে। 2 জনকে ছিটকে ফেলে দেয় সে। গুরুদেব, ওকে ওকে আপনি বাঁচান। যবে থেকে ওকে শহরে একটা কাজে পাঠিয়েছিলাম, তারপর ওর কি হয়েছে না, আমি কিছুই বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। এই, পারবি না। ওর কাছ থেকে আমায় কেউ আলাদা করতে পারবি না। ও বেঁচে থাকতেও আমার হবে, আর মরার পরেও ওর আত্মা আমি আমার সাথে টেনে নিয়ে যাব। কে তুই? ওর শরীরে কেন ভর করে রেখেছিস? বলবো না, কিছুতেই বলবো না। ওই বুড়ো নিম্নমানের তান্ত্রিক হয়ে তুই আমায় তার কাছ থেকে ছিনিয়ে নিতে চাইছিস? কথাটা বলে ঠিক যেন এক ক্ষুধার্ত নেকড়ে বাঘের মতো ক্ষিপ্ত বেগে 2 হাত পায়ে ভর দিয়ে কুল পুরোহিতের দিকে ছুটে আসতে লাগলো। মাটিতে পড়ে থাকা 2 শক্ত সমর্থ যুবক উঠে দাঁড়িয়ে তাকে 2 দিক থেকে চেপে ধরল। ছাড়, আমায় ছেড়ে দে। এগিয়ে এলেন সেই বৃদ্ধ। মাথার সাদা চুল বাতাসে উঠছে তার। ধীরে ধীরে তার কাছে এগিয়ে এসে রাজবীরের কপালের ঠিক মাঝে বুড়ো আঙুল ঠেকিয়ে মুখ দিয়ে বীর বীর করে মন্ত্র পড়তে লাগলেন। না না না, ছাড়, আমায় ছেড়ে দে। সারা শরীর জ্বলে যাচ্ছে। ওই বুড়ো, আমার পেছনে লাগ দিয়ে আসিস না, মেরে ফেলবো, শেষ করে ফেলবো। ছাড়, ছাড় আমায়। চোখের নিমেষে হাতের মুঠো শূন্যে ঘুরিয়ে 1 মুঠো শস্যদানা মন্ত্র পড়তে পড়তে তার দিকে ছুঁড়ে মারলেন তিনি। এইবার তার পুরুষালী গলা ধীরে ধীরে এক মেয়েলি কণ্ঠে পরিবর্তিত হলো। না না, ওকে আমার হাত থেকে কেউ কেড়ে নিতে পারবে না। এ কোনো সাধারণ প্রেত নয়, নিশ্চয়ই কোনো তান্ত্রিক অপদেবী। এখন কি উপায় হবে গুরুদেব? হ্যাঁ, কিছু মুহূর্ত ভেবে গুরুদেব তার গলা থেকে একটা রুদ্রাক্ষের মালা খুলে রাজবীরকে পরিয়ে দিতে তার দেহটা চিৎকার করে 2 ফুট শূন্যে ভেসে উঠল। তার
হা হয়ে থাকা মুখের ভেতর দিয়ে গল গল করে বেরিয়ে এলো এক রাশ ধোঁয়া। সেই ধোঁয়ার কুণ্ডলী পাক খেতে খেতে রাতের আকাশে মিলিয়ে যেতে তার শরীরটা অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। সুকান্ত, তাকে আহ্বান জানানো হয়েছে। কোনো এক ভয়ঙ্কর অপশক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে, এটা আমি স্পষ্ট টের পাচ্ছি। তবে সেটা ঠিক কি এবং কোথা থেকে এসেছে সেটা এই মুহূর্তে খোলসা করে বলতে চাইছি না। এখন এখন আমি কি করব গুরুদেব? আমায় প্রথম থেকে সবটা খুলে বলো তো একবার, শুনি আমি। ধীরে ধীরে রাজবীর ফিরে আসার পর থেকে শুরু করে তার স্ত্রী যা যা দেখেছে সেই সব কিছু সুকান্ত ওনাকে বলতে থাকে। আচ্ছা, সে কি ইদানিং মদ আর মাংসে বড় বেশি আসক্ত হয়ে পড়েছে? হ্যাঁ হ্যাঁ গুরুদেব, শুধু তাই নয়, যে রাতে আমার স্ত্রী এইসব দৃশ্য দেখেছিল, ওই রাতে বিষয়টি জানতে আর মনের সন্দেহ দূর করতে আমরা রাজবীরের ঘরে গিয়ে দেখি, না মানে বলতেও জানেন তো দ্বিধা বোধ হচ্ছে। সবটা খুলে না বললে আমি বুঝবো কি করে? গুরুদেব, মানে আমরা দেখতে পাই যে রাজবীর উলঙ্গ অবস্থায় খাট থেকে কয়েক ফুট উঁচুতে, হ্যাঁ মানে বেশ উঁচুতে শূন্যে ভাসছে। তার শরীর সম্পূর্ণ নগ্ন, আর 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 কি? ঘরের জায়গায় জায়গায় পচা দুর্গন্ধে টেকা দেয়। চারিদিকে মল মূত্র পড়েছিল, মদের বোতল, কাঁচা মাংস। রাজবীরের শরীরটা ভাসমান অবস্থায় বারবার কেঁপে কেঁপে উঠছিল। হ্যাঁ, দেখে মনে হচ্ছিল সে যেন অদৃশ্য কোনো অবয়বের সাথে গভীর সঙ্গমে লিপ্ত। কিন্তু আমি একটা বিষয় বুঝতে পারছি না, একই মানুষকে আমার স্ত্রী রান্নাঘরে কাঁচা মাংস খেতে দেখেছে, তার দিকে ধেয়ে আসতে দেখেছে, অথচ সে তো তখন... ঠিক এটাই আন্দাজ করেছিলাম। সে ভ্রমের মায়াজাল বিস্তার করছে সুকান্ত, চোখে ভ্রমের সৃষ্টি করছে, মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। তবে এর বিহিত করতে গেলে সঠিক সময়ের প্রয়োজন। তবে এখন উপায়? ওর যে সামনে বিয়ে, আমি যে তাদের কথা দিয়েছি। চন্দ্রানী বড় লক্ষ্মীমন্ত আর গুণবতী মেয়ে। ওর কুণ্ডলিতে আমি দৈব যোগ দেখেছি। পারলে সেই পারবে, তবে তার আগে আমায় কয়েকটা কাজ করতে হবে। কাল অমাবস্যা, আমায় সাধনা শুরু করতে হবে। কার সাধনা? এখনো বলার সময় আসেনি, তবে এতটুকু যেন চন্দ্রানীকে সে নিজের আধার বানাবে। তার দ্বারাই ওই অবশক্তির বিনাশ হবে। এখন যাও, ফিরে যাও। শুধু একটা কথা মাথায় রেখো, ওর গলা থেকে রুদ্রাক্ষের মালাটা যেন খুলে না যায়। ও হ্যাঁ, আরও একটা কথা, বসুন্ধরাকে এখানে কি কি হলো সেসব কিছু বলতে হবে না। শুধু বলবে আমি সাধনায় ব্যস্ত, সঠিক সময় এলে উপস্থিত হব। ঠিক আছে গুরুদেব, আমি আসি তাহলে। হ্যাঁ, সাবধানে যেও। তবে বিপদ কিন্তু কাটেনি, ওর মায়ায় ভুলো না। এইবার প্রথমে ডান পাটা ওই দুধে আলতা মেশানো থালার উপর রাখো মা, তারপর বাম পাটা রেখো। জামাইবাবু, দিদিকে তো তোমার হাতে দিয়ে গেলাম, কিন্তু হ্যাঁ, বেচারি বড্ড ভীতু। কয়েকদিন আগে তো কি সব দেখে অজ্ঞানী হয়ে গেছিল। এই দীপা, তুই থামবি? এমন একটা শুভ দিনে এসব না বললেই নয়। জমিদার বাড়ি এখন আলোয় ঝলমল করছে। শুভ কাজে দেরি কেন? এসো, ভেতরে এসো। সলজ্জভাবে মাথা নেড়ে চন্দ্রানী তার ডান পা বাড়াতেই যাবে, ঠিক সেই সময় তার ঠিক পেছন থেকে অদ্ভুত এক নারী কণ্ঠের ডাক শুনতে পেল। মরবি, তুইও মরবি, সাবধান করেছিলাম, শুনলি না?
এইবার গোটা গ্রাম তোর মরণ দেখবে। কথাগুলো কানে আসতেই চন্দ্রানীর চারপাশের দৃশ্য ঝাপসা হয়ে এলো। কোথায় তার আত্মীয় স্বজন, তার বোন, সব যেন ঝাপসা, অস্বচ্ছ। সকলের শরীর যেন সাদা কাঁচের মতন স্বচ্ছ, যাদের শরীরের এই প্রান্ত থেকে ওই প্রান্ত স্পষ্ট দেখা যাচ্ছে। সব যেন কেমন ভাষা ভাষা। ঠিক সেই মুহূর্তে সেই ভিড়ের মধ্যে থাকা একটা চাপা গড়গড় শব্দ শোনা গেল। চন্দ্রানী দেখতে পেল ভিড়ের ঠিক মাঝে এক হাত শূন্যে ভেসে রয়েছে এক নগ্ন নারী শরীর। তার গলায় ঝুলছে মানুষের হাড়ের মালা। দুই হাত বাতাসে ছড়িয়ে সে বিড়বিড় করে বলে চলেছে, যা দেখছিস সেটাই ভবিষ্যৎ। সকলেই আমার হাতে মারা যাবে, নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, বৃদ্ধা, কেউ কেউ বাদ যাবে না। কারণ যে জিনিসটা আমার সেটাই কান্তই আমার। তার ওপরে অন্য কারোর হস্তক্ষেপ আমি বরদাস্ত করব না। তোদের দুই পরিবারের প্রতিটি মানুষকে নিজের হাতে শেষ করে তাদের রক্ত দিয়ে তৃষ্ণা মেটাবো। আর তার আগে কি? একটা হাতের আঙুল দিয়ে নিজের দুই পায়ের মাঝে থাকা উন্মুক্ত নিম্নভাগকে নির্দেশ করে সে বলে উঠল, দেখ, ভোগ করব, ভোগ। না না, এটা এটা হতে পারে না, কিছুতেই না। তুই ওই দিকে তাকিয়ে বিড়বিড় করে কি বলছিস? আর কার সাথেই বা কথা বলছিস? আবারও চেনা হাতের স্পর্শ পেয়ে ঘুরে দাঁড়ালো সে। কিন্তু সবটাই তো স্বাভাবিক, ঠিক যেমনটা থাকার তেমনটাই রয়েছে। সমস্ত আত্মীয় স্বজনরা এখানেই দাঁড়িয়ে। ও কিছু না, পথযাত্রার ক্লান্তি। এসো মা, এবার তো বাকি নিয়মবিধিও পূর্ণ করতে হবে। ভেতরে এসো। ধীরে ধীরে সে ঘরে এসে প্রবেশ করতেই তার সাথে সাথে আরও একজোড়া পায়ের ছাপ স্পষ্ট মাটির ওপর ফুটে উঠল। তবে সেদিকে তেমন কেউ লক্ষ্য করল না বটে, শুধু একজন ছাড়া, বাড়ির বহুকালের পুরনো ভৃত্য লক্ষ্মী। ও মা, এ কি হলো কোন জিনিস? এমন ঘটনা তো আগে দেখিনি। এই কতটা তো জানাতেই হবে। কি বিড়বিড় করে চলেছিস লক্ষ্মী? ওই ওই যে দেখুন, নতুন বউয়ের পায়ের ছাপের পাশে আরো একজোড়া পা ফুটে উঠেছে গো। কই দেখি। নিচে তাকিয়ে দেখতেই অবাক কাণ্ড। ধীরে ধীরে সেই দ্বিতীয় পায়ের ছাপ একটু একটু করে মিলিয়ে যেতে লাগলো। আমি আগেই জানতাম অনর্থ ঘটতে চলেছে। গুরুদেবের সাধনা যে কবে শেষ হবে, ততদিনে কি যে ঘটবে বলা যায় না। ক্যাঁচ ক্যাঁচে শব্দে দরজাটা খোলার শব্দ পেতেই ঘুমটা ভেঙে গেল রাজবীরের। পাশে শুয়ে রয়েছে এক নগ্ন নারী শরীর। তার সারা গা ঘামে চিকচিক করছে। খানিক আগেই শেষবারের মতন যৌবনের স্বাদটুকু চেখে নিয়েছে রাজবীর। দরজাটা খুললো কিভাবে? মনে হয় চন্দ্রানী দৌড়টা আলগা করে লাগিয়েছিল। যাই, বন্ধ করে আসি। এত রাতে কোথায় যাচ্ছ? দরজাটা মনে হয় বন্ধ করতে ভুলে গিয়েছিলে। হাওয়ায় খুলে গিয়েছে। যাই, বন্ধ করে আসি। থাক না, ক্ষতি কি? রাত এখনো বাকি। এসো, আমার কাছে এসো। একটানে রাজবীরকে নিজের দিকে টেনে নিল সে। খানিক আগেই প্রথমবার দীর্ঘকালীন সঙ্গমের ফলে তার সতীত্ব হারিয়েছে। বিছানার জায়গায় জায়গায় পড়ে রয়েছে চাপচাপ রক্ত। তার তো এখন ক্লান্ত হয়ে ঘুমিয়ে থাকার কথা, অথচ এমন ব্যবহারে বেশ আশ্চর্য হল রাজবীর।
খানিক আগে তো ব্যথায় কোকিয়ে উঠেছিলে, এর মধ্যেই দেখছি দিব্যি সুস্থ। বাবা! হ্যাঁ, প্রকৃত পুরুষের ছোঁয়া পেলে যেই কোনো নারী সতীত্ব হারালেও কামুক হয়ে ওঠে। তাহলে আরো একবার। তোমার ওই মালাটা বড্ড খোঁচা দেয়। সঙ্গমকালে এমন বাধা বড়ই বিরক্ত করে। কিন্তু বাবা, গুরুদেব তো মানা করেছে। ওদের কথা শুনছো, মান্য করছো, অথচ একমাত্র স্ত্রীর আবদার রাখবে না। যৌবনের লালিত্য মেখে আমি তোমার অপেক্ষায় আবারও নিজেকে প্রস্তুত করেছি। এবার আমার অনুরোধটুকু রাখো। এক হ্যাঁচকা টানে মালাটা খুলে বিছানায় ছুঁড়ে ফেলে দিল রাজবীর। মুহূর্তের মধ্যে তাকে খাটের এক কোণায় ঠেলে ফেলে দিয়ে তার উপর চেপে বসল চন্দ্রানী। তুমি তো দেখছি একেবারে বন্য বিড়াল, কই আগে তো বুঝিনি। সবই যদি বুঝতে, তাহলে এটাও বুঝতে যে চকচক করলেই শোনা হয় না। মানেটা ঠিক যে কি সেটা বুঝে ওঠার আগেই চন্দ্রানী তার উপর চেপে বসে তার লোমশ বুকটা খামচে ধরে চিৎকার করে বলে উঠল, তৃপ্ত করো আমায়। তুমি শুধু আমার, আমার একার। তোমার উপর আর কারোর কোনো অধিকার নেই। ঠিক সেই সময় একটা মেয়েলি কণ্ঠের আর্তনাদ ভেসে এলো। এ কি? ঘরের চৌকাঠের সামনে দাঁড়িয়ে চন্দ্রানী বিস্ফারিত দৃষ্টিতে বিছানার দিকে দেখে চলেছে। চন্দ্রানী, তুমি তুমি ওখানে কি করে? তুমি তো। আবারও সামনের দিকে চোখ ঘোরালো রাজবীর। কিন্তু কোথায় চন্দ্রানী? সেখানে তো বসে রয়েছে সেই চেনা নগ্ন শরীর। চোখের পলক ফেলতে না ফেলতেই বদলে গেল তার রূপ। একরাশ জমাট বাঁধা অন্ধকার, খোলা চুল হাওয়ায় উড়ছে তার। ও শুধু আমার, আমার একান্তই আমার। রাজবীরের বিস্ফারিত দৃষ্টিকে উপেক্ষা করে সে তার শরীরে প্রবেশ করতেই রাজবীর ভয়ঙ্কর পাশবিক গর্জন করে বিছানা থেকে নেমে দাঁড়ালো। এ কি চন্দ্রানী, আমায় ভয় পাচ্ছ বুঝি? ভীষণ ভয়? নিজের স্বামীকে কি কেউ বুঝি ভয় পায়? কাছে আসবে না আমার। কে কে তুমি? এমনই এক ছায়া মানবী। আমি তো আগেও দেখেছি। কি চাও তুমি? বাকি কথা শেষ হতে না হতেই হঠাৎ রাজবীর চন্দ্রানীর গলাটা সজোরে চেপে ধরে শূন্যে তুলে ধরল। ছাড়ো আমাকে, আমার ছাড়ো রাজবীর, আমার ছাড়ো। তুমি কি করতে চলেছো? ছাড়ো আমাকে রাজবীর, ছাড়ো। আমার ও শুধু আমার। সঠিক সময় দরজা ঠেলে প্রবেশ করলেন কুল পুরোহিত। তিনি ঘরে ঢুকতেই তীক্ষ্ণ কণ্ঠে চিৎকার করে রাজবীর চন্দ্রানীর শরীরটা মাটিতে আছড়ে ফেলল। আবারও রাজবীরের গলা এক পৈশাচিক মেয়েলি কণ্ঠে বদলে গেল। আবার এসেছে ওই মরা খেকো বুড়ো, কিন্তু এইবার আর আমি তাকে ছাড়বো না। এতক্ষণে সেখানে অনেকে জড়ো হয়েছে। বসুন্ধরা, সুকান্ত, লক্ষ্মী এবং তারই সাথে বাড়ির অনেকে। হাওয়ার গতিতে সে এগিয়ে আসতেই মাটি থেকে এক মুঠো ধুলো নিয়ে বীর করে মন্ত্র পড়তে পড়তে তার দিকে ছুঁড়ে দিলেন গুরুদেব। কাছে এগিয়ে আসতে থমকে দাঁড়ালো সে। কি ভেবেছিস তুই এত সহজে ওকে মুক্তি দেব? আমি জানি তুমি কে। ওই শয়তান তান্ত্রিক কৈলাসনাথ নিজের পিঠ বাঁচাতে এই ছেলেটিকে লোভ দেখিয়ে তোমায় পেতে বাধ্য করেছে। কি জানিস তুই? দেবী শ্মশান কালীর সপ্তম পর্যায়ের যক্ষিণী তুমি, যার এক নাম কর্ণপিশাচী।
এবং আরেক নাম কর্ণকুহকী। সুকান্ত, লোকের মুখে এই পিশাচিনীর অনেক গাথা তোমার ছেলে আগেই শুনেছিল। প্রাচীন পুঁথি ঘেটে সে তাকে সিদ্ধ করার উপায় জানে, তবে গুরুর অনুমতি ছাড়া এই সাধনা করা যায় না। তোমাদের ছেলে ওই গুরুর সন্ধান পেয়ে তার কাছে ছুটে গিয়েছিল। আমার স্থির বিশ্বাস সে টানা 10 দিন পরে বাড়ি ফিরেছিল। হ্যাঁ হ্যাঁ গুরুদেব, আমরা ওকে দেরির কারণ জিজ্ঞেস করেছিলাম, কিন্তু কোনো ঠিকঠাক উত্তর পাইনি। জেনেও কোনো লাভ হবে না, তুই আমার কিচ্ছু করতে পারবি না, মূর্খ তান্ত্রিক। আমি করব কে বলল? স্মৃতির সিঁদুরের জন্য স্বয়ং বেহুলা জীবনের পরোয়া না করে জমের কাছে ছুটে গিয়েছিল। সেই সিঁদুর রক্ষা করবে স্বয়ং তার স্ত্রী। ওই দুর্বল অবলা নারী। না, শুধু সে একা নয়, তার শরীরকে আধার হিসেবে ব্যবহার করে তাকে দেব অনন্ত প্রাণ শক্তি। চালনা করব স্বয়ং হাকিনীকে। এরপর আর কথা না বাড়িয়ে 2 হাত জড়ো করে বুকের কাছে এনে বীর বীর করে তিনি হাকিনী মন্ত্র পাঠ করতে চন্দ্রানীর শরীরটা এক ঝটকায় উঠে দাঁড়াল। তার চোখ দুটো যেন আগুনের গোলা, তার মুখ দিয়ে বেরিয়ে আসছে এক কান ফাটানো গর্জ, যেন শত সহস্র বাঘ একত্রিতভাবে হুঙ্কার ছেড়ে ডেকে উঠল। তীর বেগে সে রাজবীরের দিকে ধেয়ে এসে তার গলা চেপে ধরল। এই এই তুই আমার কাছে বাধা দিতে এসেছিস? আমরা যে একই দেবীর অংশ, তাইলে শত্রুতা কিসের? এক অসহায় যুবককে ভোগের লালসা দেখিয়ে তার সর্বস্ব গ্রাস করে দেবীত্ব ফলানো যায় না কর্ণপিশাচিনী। ও আমায় আহ্বান জানিয়েছিল, আমি স্বেচ্ছায় আসিনি। ঠিক একইভাবে আমিও কর্মচক্রে আবদ্ধ। আমাকেও আমার কার্যসিদ্ধির জন্য এই শরীরে আমন্ত্রণ জানানো হয়েছে। কাজ শেষ না করে আমি তো যাচ্ছি না। ঘরের ভেতর যেন তাণ্ডব শুরু হয়েছে। মুহূর্তের মধ্যে জানালা দরজার কপাটগুলো শব্দ করে খুলতে বন্ধ হতে লাগল। চন্দ্রানী রাজবীরের গলা চেপে ধরে শূন্যে তুলে ধরল। এদিকে রাজবীরের শরীরে থাকা কর্ণপিশাচিনী তীব্র বেগে চিৎকার করে উঠল। সেই চিৎকারের তীব্রতায় সকলের কানে যেন তালা ধরে গেল, যেন তাদের কানের পর্দা ফেটে রক্ত ঝরবে। গুরুদেব, গুরুদেব, আত্ম সহ্য করতে পারছি না। গুরুদেব, মনে হচ্ছে প্রাণটা যেন বেরিয়ে যাবে। ওকে থামান। না, আর কিছুক্ষণ ধৈর্য ধরো, সহ্য করো। চন্দ্রানী মুহূর্তের মধ্যে তার হাতটা রাজীবের মুখের ভেতর ঢুকিয়ে দিল। না না, তুই এটা করতে পারিস না। না না না। চোখের নিমেষে সকলে দেখতে পেল সেই মুষ্টিবদ্ধ হাতে ধরা রয়েছে জমাট বাঁধা এক রাশ কালো ধোঁয়া। রাজবীরের শরীরটা 2 হাত 2 দিকে ছড়িয়ে চিৎকার করে উঠে মাটিতে আছড়ে পড়তেই সেই কালো কুয়াশা শূন্যে ভাসতে লাগল। তৎক্ষণাৎ চন্দ্রানীর শরীরটা শূন্যে খাড়া হয়ে ভাসতে লাগল। কুল পুরোহিত চন্দ্রানীকে উদ্দেশ্য করে বীর বীর করে মন্ত্র পড়তে পড়তে তার দিকে এক মুঠো বালি ছুঁড়ে দিতে তার শরীরটা থেকে একইভাবে এক রাশ কালো ধোঁয়া বাইরে বেরিয়ে এলো। তারও শরীরটা মাটিতে আছড়ে পড়ল। মাথার উপরে ঝালরটা অস্বাভাবিকভাবে তুলে উঠতে দেখে সকলে চিৎকার করতে লাগলো। আর সাথে সাথে দেখতে পেল দেওয়ালের গায়ে ফুটে উঠেছে একজোড়া লাল পায়ের ছাপ, আর তার পেছনে আরও একজোড়া পায়ের ছাপ। 8টা ছাপ যেন ক্রমাগত তাকে ধাওয়া করে চলেছে।
হাকিনীর সবচেয়ে ভয়ঙ্কর রূপ, যার 8টা পা। তিনি যে মহাজাগতিক শক্তির অধিকারিণী, 8টা পায়ে ধারণ করে রয়েছেন পুরুষের শুক্র। তবে তবে কি আমাদের ছেলে অবশেষে মুক্ত হলো গুরুদেব? মুক্ত হলো বটে সুকান্ত, তবে 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 কি? মনের ভিতরে থাকা লোভ লালসা আসলে কর্ণ পিশাচিনীদের মতো অপদেবীদের শক্তি। যদি কেউ তাকে আহ্বান নাই জানায়, তবে সে নিজে থেকে কারোর ক্ষতি করতে পারে না। এই লোভ বড় খারাপ জিনিস। লোভেই যে লুকিয়ে আছে মৃত্যুর ছায়া। তবে এই ঘটনা আর ঘটবে না। আশা করি রাজবীরের যথেষ্ট শিক্ষা হয়েছে। শুধু সিদ্ধ করলেই যে হয় না, নিয়ন্ত্রণ আর ধারণের ক্ষমতাও যে থাকা চাই। জয় শ্রীরাম, জয় হনুমান। আমাদের আজকের গল্পের প্রশ্ন হল, কর্ণ পিশাচিনীর সাথে লড়াই করার জন্যে গুরুদেব কাকে আমন্ত্রণ করেছিলেন? শুনছিলেন আমাদের আজকের গল্প কর্ণ পিশাচিনীর সহবাস। গল্পকার আর্য রায়। গল্প পাঠে ও গুরুদেবের ভূমিকায় আমি সায়ন, কৈলাসনাথ লিও, বসুন্ধরা দেবস্মিতা, হাকিনী লিপি, কর্ণ পিশাচিনী অনুশ্রী, রাজবীর দীপঙ্কর, প্রথম পিশাচিনী ও চন্দ্রানী পিয়ালি, দ্বিতীয় পিশাচিনী অস্মিতা, সুকান্ত রাজ, দীপা বর্ণালী, লক্ষ্মী পিউ। পর্ব পরিচালনা, গল্পের আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে আমি সায়ন, পোস্টার ডিজাইনে মুরালি। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই গল্পকার শ্রী আর্য রায়কে আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প জানান আমাদের কমেন্ট বক্সে। গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের গল্প নিয়মিত শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার একটি নতুন গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি আমরা। ততক্ষণের জন্য বি সেফ, স্টে কানেক্টেড।